Hello student, welcome to my channel Basic Science Nabun 321। তোমাদের সবার টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে, রেজাল্টও সবার বেরিয়ে গেছে, সবার খুবই ভালো রেজাল্ট হয়েছে। দেখো, সামনে এইচএস পরীক্ষার কথা মাথায় রেখে ইয়ারের কোশ্চেনগুলো সলভ করা খুবই জরুরি। সেই জন্য আমি অনেকগুলো ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা ইয়ারের কোশ্চেন আমরা ডিসকাস করছি। প্রায় 2016 থেকে 2023 পর্যন্ত প্রায় প্রত্যেকটা ইয়ারের কোশ্চেন আমরা ডিসকাস করেছি, আরও কয়েকটা বাকি আছে। তো আমরা নেক্সট এই উইকের ভেতরেই এটা কমপ্লিট করব। এবং এবিটি এর টেস্ট পেপার আশা করি 15 তারিখে বের হওয়ার কথা ছিল। এবিটি এর টেস্ট পেপার এই উইকেই আমরা কয়েকটা সলভ করব। আজকে যে সম্পর্কে আলোচনা, 2019 সালের ডব্লিউবি কেমিস্ট্রির ফিজিক্যাল ও ইনঅর্গানিক পার্টের যে 3 নম্বরের কোশ্চেন, তা এই ভিডিওর মাধ্যমে আমাদের আলোচনা। এসব আমরা 3 নম্বরের বড় কোশ্চেনগুলো যেগুলো এসেছিল সেই সম্বন্ধে আমরা একটু জেনে নিই। তাহলে ফার্স্ট কোশ্চেন যেটা ছিল, দেখো এরকম: এজিবিআর ক্লাসে কি ধরনের স্টয়কিওমেট্রিক ত্রুটি লক্ষ্য করা যায়? দেখো, এজিবিআর একটা আয়নিক কম্পাউন্ড, ঠিক আছে? তাহলে বা আয়নীয় যৌগ। তাহলে এই ধরনের যৌগে দুই ধরনের ত্রুটি আমরা লক্ষ্য করি, একটা হচ্ছে স্কটকি ত্রুটি, একটা হচ্ছে ফ্রেঙ্কেল ত্রুটি। তাহলে এজিবিআর এর ক্ষেত্রে আমরা দেখছি দুই ধরনের ত্রুটি আমরা লক্ষ্য করব, একটা হচ্ছে স্কটকি ত্রুটি আর ফ্রেঙ্কেল ত্রুটি। দুই ধরনের ত্রুটি আমরা এখানে লক্ষ্য করব। পরের কোশ্চেনটা দেখো, এটা দিয়েছে, উত্তর হবে কি স্কটকি ডিফেক্ট আর ফ্রেঙ্কেল ডিফেক্ট। এটার ফার্স্ট কোশ্চেন 2 এর এ এটা হবে। পরেরটা বলছে, দেখো আরেকটা ম্যাথ কোশ্চেন এখানে দিয়েছে, প্রবলেম সাম। ক্রোমিয়ামের পারমাণবিক ভর 52। ক্রোমিয়াম ধাতু কেলাসনে দেহকেন্দ্রিক ঘনাকার ল্যাটিস গঠিত হয় যদি ক্রোমিয়ামের পরমাণু ব্যাসার্ধ 124.3 পিকোমিটার হয়, তবে ক্রোমিয়াম ধাতুর ঘনত্ব কত? তাহলে দেহকেন্দ্রিক ঘনাকার একক কোষের ক্ষেত্রে আমরা এটা লক্ষ্য করি যে, দেখো দেহকেন্দ্রে একটা পরমাণু থাকে আর এরকম করে বাকি পরমাণুগুলো থাকে। যদি তোমাদের 3D পিকচার বুঝতে অসুবিধা হয়, তাহলে আমি দেহকেন্দ্রিক একক কোষের গঠন কিভাবে হয় তার একটা শর্ট ভিডিও আমি দিয়েছি, সেটা তোমরা কিন্তু দেখো। তাহলে দেহকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি একটা কিউবের ডায়াগোনাল বরাবর পরমাণুগুলো আছে। তাহলে আমাকে এই কোশ্চেনে বলেছে যে দেহকেন্দ্রিক একক ক্রোমিয়াম দেহকেন্দ্রিক একক কোষ গঠন করে, তাহলে ক্রোমিয়াম ধাতুর ঘনত্ব কত? তাহলে যদি আমরা এখানে ঘনত্ব নির্ণয়ের ফর্মুলা দেখি, তাহলে একক কোষের ঘনত্ব সমান Z ইন্টু M বাই AQ ইন্টু NA। Z মানে একক কোষে অবস্থিত পরমাণুর সংখ্যা, M মানে পারমাণবিক ওজন বা আণবিক ওজন, A বলছে এখানে একক কোষের কিনারার দৈর্ঘ্য, মানে এই দৈর্ঘ্যটা বা এই দৈর্ঘ্যটা বা এটা এই দৈর্ঘ্যটা বলছে, এটা যা এটা তা এটা সবই একই, যেহেতু এটা কিউব বলছে। আর এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। এখানে বলছে, দেখো আমাকে যেটা বলা আছে একক কোষের পরমাণু দৈর্ঘ্য, এইটুকুটা বলা আছে।
তাহলে আমাকে নিশ্চয়ই কি বার করে নিতে হবে বলো, এইটার মান বার করে নিতে হবে। তাহলে আমরা জানি দেহ কেন্দ্রিক একক কোষের পরমাণু ব্যাসার্ধ ও একক কোষের কিনারার দৈর্ঘ্য এর মধ্যে সম্পর্ক হলো √3 a = 4r। কেন বলছি দেখো, এটা একটা কিউবের ডায়াগোনাল, মানে আমরা জানি √3a, আর এটা r, এটা 2r, এটা r, এই জন্য টোটাল কত আসছে হলো 4r। তাহলে এখানে আমরা পাচ্ছি a = 4 ইন্টু ব্যাসার্ধ কত বলেছে হলো 124.3 বাই √3। ওকে, ক্যালকুলেট করে আমি রেখেছি, আমি ভ্যালুটা দেখে নিচ্ছি কত আসছে। এখানে দেখো এটা আসছে 287.05 পিকোমিটার হলো। আমাদের যেটা আননোন ছিল সেটা আমরা জেনে নিয়েছি যে একক কোষের কিনারার দৈর্ঘ্য কত, 287 পিকোমিটার। দেখো এখানে একক কোষের ঘনত্ব আমরা নির্ণয় করতে গেলে আমরা দেখছি এখানে প্রত্যেকটা ইউনিটকে সিজিএস ইউনিটে চেঞ্জ করতে হবে। তাহলে এর মান যেটা যত পেলাম 287.05 পিকোমিটার, এটা যদি চেঞ্জ করি 287.05 মাল্টিপ্লাই 10⁻⁻10 সেন্টিমিটার। ওকে, আর বলছি দেখো দেহ কেন্দ্রিক একক কোষ বলেছে মানে জেড এর মান কত হয় বলো, 2 হবে। এম এখানে কত বলা আছে 52, অ্যাভোগাড্রো নাম্বার এন এর ভ্যালু কত 6.022 10⁻23। এই ভ্যালুগুলো সব যদি বসাই ঘনত্ব রো সমান 2 × 52 ডিভাইড 287.05 10⁻⁻10 হোল কিউব মাল্টিপ্লাই 6.022 10⁻23। এটা করলে দেখো রেজাল্ট যেটা আছে ক্যালকুলেটরটা তোমরা করে দেখো, ডাইরেক্ট লিখে দিও না, এটা আসছে দেখো 7.3 গ্রাম পার সেন্টিমিটার কিউব। একক কোষের ঘনত্ব আমরা কত পেলাম, একক কোষের ঘনত্ব হলো, একক কোষের ঘনত্ব কত পেলাম 7.3 গ্রাম সেন্টিমিটার (10⁻³ বা 7.3 গ্রাম পার সেন্টিমিটার কিউব। পরের কোশ্চেন দেখো, আমরা চলে যাই যে পরের কোশ্চেনটা লিখে নিই তারপরে আসছি। পরের কোশ্চেন দেখো এরকম আছে, ঘনাকাকার একক কোষের প্যাকিং দক্ষতা বলতে কি বোঝো? পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকাকার একক কোষের প্যাকিং দক্ষতা কত? প্যাকিং দক্ষতা কাকে বলে? দেখো তুমি যদি একটা ঘরে বন্দি থাকো, ঘরে কোনো আর যদি আসবাবপত্র না থাকে, জিনিসপত্র না থাকে, তুমি কতটুকু ঘরের আয়তন দখল করে রেখেছো, সেটাই হবে তোমার প্যাকিং দক্ষতা, ওই ঘরে তোমার প্যাকিং দক্ষতা। একই রকম ভাবে একটা একক কোষে যত সংখ্যক পরমাণু উপস্থিত আছে তাদের মোট আয়তন কত, একক কোষের মোট আয়তনের কত ভগ্নাংশ অধিকৃত করে আছে, সেটাই কি হয় বলো প্যাকিং দক্ষতা। তাহলে ডেফিনেশনটা যদি এরকম আসে যে কোনো একক কোষের মোট আয়তনের যত ভগ্নাংশ কণা বা কণাগুলি দ্বারা অধিকৃত থাকে তাকে একক কোষের প্যাকিং দক্ষতা বলে। তো
তাহলে প্যাকিং দক্ষতার সমান আমরা লিখতে পারি z ইন্টু 4/3 পাই আর কিউব বাই এ কিউব। এখানে আর বলছে দেখো পরমাণুর ব্যাসার্ধ, এ বলছে একক কোষের কিনারার দৈর্ঘ্য, ওকে। এবার বলছে সেকেন্ড কোশ্চেনে যেটা ছিল সেখানে বলেছে যে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা প্রত্যেকেই জানি যে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে পরমাণুর সংখ্যা কটা থাকে বলো, 1/8 × 8 প্লাস হাফ × 6, টোটাল কত আছে বলো 4। ওকে, তাহলে এটা কর্নার অ্যাটমের সংখ্যা আর এটা পৃষ্ঠকেন্দ্রে অবস্থিত কণার সংখ্যা। তাহলে টোটাল আসছে কত 4। তাহলে এখানে প্যাকিং দক্ষতার সমান লিখছি, দক্ষতার সমান লিখছি 4 × 4/3 পাই আর কিউব বাই একক কোষের, এর ক্ষেত্রে দেখো এরকম থাকে পৃষ্ঠকেন্দ্রের ক্ষেত্রে। তাহলে এখানে 4r = √2a, এই সম্পর্ক আমরা পাচ্ছি, বা আমরা লিখছি এখানে a = পাচ্ছি কত বলো, a = পাচ্ছি 4r/√2। এই ভ্যালুটা যদি আমরা এর জায়গায় বসাই 4r/√2 এর হোল কিউব, তাহলে সেটা আমরা ক্যালকুলেশন করে যা পাবো তা হচ্ছে এরকম। তাহলে 4 × 4/3 পাই আর কিউব বাই 64 ডিভাইড 2√2 × আর কিউব কাটলো। এর রেজাল্টটা কত আসছে বলো, 0.74 কত আসছে, 0.74। তাহলে পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকাকার একক কোষের প্যাকিং দক্ষতা কত, 0.74। শতকরা হিসেবে কত হবে, 74%। অর্থাৎ 74% আয়তন, একক কোষের 74% আয়তন কারা অধিকার করে আছে বলো, পরমাণুগুলোর অধিকার করে আছে। পরের কোশ্চেনটা আমরা চলে যাচ্ছি, লিখিনি কোশ্চেনটা তারপরে আসছি। দেখো পরের কোশ্চেনটা আছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের বাষ্পচাপ কত। অ্যান্সার হবে এরকম, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের বাষ্পচাপ কোথায় বলো, 760 mmHg। ওকে, পরের কোশ্চেন দিয়েছে দেখো 12 গ্রাম কোনো কঠিন দ্রাবক বা সলিউট 90 গ্রাম বিশুদ্ধ জলে বা 90 গ্রাম পিওর সলভেন্টে দ্রবীভূত করা হলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই দ্রবণটির বাষ্পচাপ কত হয় বলো, 750। তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের বাষ্পচাপ আমরা জানি। তাহলে বলেছে যে দ্রবণটিতে উপস্থিত দ্রাবটির আণবিক ওজন কত তা নির্ণয় করতে বলেছে। দেখো রাউল্টের সূত্র অনুযায়ী রাউল্টের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সূত্র অনুযায়ী আমরা লিখছি P0/P, ভুলে গেলাম তো, P/P0 = x1। তাহলে P হচ্ছে দ্রবণের বাষ্পচাপ,
পি নট হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, আর x1 হচ্ছে দ্রাবকের মোল ভগ্নাংশ। এই কথাগুলো কিন্তু লিখতে হবে। তাহলে দেখো এটা আমরা লিখি পি বাই পি নট ইজ ইকুয়াল টু n1 বাই n1 প্লাস n2। এখানে n1 বলছে দ্রাবকের মোল সংখ্যা, n2 বলছে দ্রাবের মোল সংখ্যা। ওকে, তাহলে কোশ্চেনে যেটুকু ইনফরমেশন আছে যে 12 গ্রাম সলিউট আর 90 গ্রাম বলছে সলভেন্ট, বা 12 গ্রাম দ্রাবক এবং 90 গ্রাম দ্রাবক। তাহলে আমরা দেখো এখানে যেটা করতে পারি যে n1 সমান w1 বাই m1। w1 কত বলছে বলো, এখানে 90 বাই 18 কত আসছে, 5 মোল। n2 টা আমরা ক্যালকুলেট করব। n2 ক্যালকুলেট করলে তবে গিয়ে আমরা কি পেয়ে যাব বলো, সলিউটের আমরা আণবিক ওজন পেয়ে যাব। তাহলে দেখো আমরা ক্যালকুলেশনটা কত সহজেই করতে পারি দেখে নিই। আচ্ছা, মোল সংখ্যা ক্যালকুলেশনে যদি তোমাদের অসুবিধা হয় তাহলে মোল সংখ্যা রিলেটেড একটা ভিডিও কিন্তু আমি আপলোড করেছি, সেটা তোমরা দেখো। তাহলে এখানে দেখো 750 বাই 760 ইজ ইকুয়াল টু 5 বাই 5 প্লাস n2। ওকে, তাহলে এটা কাটাকুটি করলাম, করে দেখো যে রেজাল্টটা আসছে। তাহলে এখানে 5 প্লাস n2 ইজ ইকুয়াল টু 5 মাল্টিপ্লাই 76 ডিভাইড 75। তাহলে কাটাকুটি করলাম, এটা কত আসলো 15। দেখো তাহলে এখানে আসছে 5 প্লাস n2 is equal to 76 by 15, বা n2 is equal to আসছে 76 by 15 minus 5, বা এখানে আসছে n2 is equal to 76 minus 75 by 15, বা n2 is equal to আসছে কত বলো 1 by 50। ওকে, দেখো আমরা জানি n2 is equal to w2 by m2, বা এটা লিখতে পারি w2 by m2 is equal to, এখানে যেটা পেয়েছি 1 by 15। w2 এর জায়গায় কত আসছে বলো 12 গ্রাম, তাহলে এটা লিখতে পারি 1 by 15, বা m2 is equal to 12 into 15 is equal to কত আসছে বলো 180। তাহলে যে সলিউটটা আমরা দ্রবীভূত করেছি, তাহলে দ্রাবকের আণবিক ওজন কত হবে বলো, দ্রাবকের আণবিক ভর কত লিখবো আমরা 180। ওকে, গ্রামে যদি প্রকাশ করি তাহলে লিখবো এটা 180 গ্রাম। নেক্সট কথা বলেছে বলো আণবিক ভর বলেছে, গ্রাম আণবিক ভর বলেনি, তাহলে এখানে শুধু 180 লিখবো। পরের কোশ্চেনটা আমরা চলে যাই। দেখো পরের কোশ্চেনটা আমরা চলে যাই, কি আছে এখানে দেখে নি একবার। পরের কোশ্চেনটা দিয়েছে যে একটা গ্যালভানীয় কোষ বলেছে, তার
তাতে কতটা পরিমাণ কৃতকার্য হবে তার মান গণনা করতে বলেছে। এটা গ্যালভানীয় কোষ বলেছে, তার কত কৃতকার্য হবে সেটা গণনা করতে হবে। কোশ্চেনটা খুবই সোজা, তোমাদের ইয়ারে এই টাইপের কোশ্চেন আসতেই পারে। তো সেটা দেখো, কোশ্চেন নাম্বার এখানে 2 এর সি, 2 এর এখানে আসছি আমরা সি, বলা আছে mg2 প্লাস শর্ট ব্রিজ, তাহলে AG প্লাস অ্যাকোয়াস, এটা AG। বলা আছে দেখো গ্যালভানীয় কোষটির ক্ষেত্রে, গ্যালভানীয় কোষটির ক্ষেত্রে কোষ বিক্রিয়া লেখো, এই একটা কথা। আর পরে বলেছি এবং প্রমাণ অবস্থায় কোষটি থেকে বৈদ্যুতিক কার্য নির্ণয় করো। তাহলে আমরা আগে কোষ বিক্রিয়াটা লিখব। আরেকটা কথা বলা আছে এখানে, ই নট mg2 প্লাস mg বলা আছে। দেখো বীজাণু বিভব বলা আছে, তো বুঝতে পেরেছি কেন বীজাণু বিভব। এখানে বলছে কি হচ্ছে বলো, জারণ সংখ্যা হ্রাস হচ্ছে, 2 প্লাস থেকে এখানে কত আসছে হলো 0। তো এটা বীজাণু বিভবেই বলা আছে, কত আসছে -2.36 ভোল্ট। আরেকটা বলা আছে ই নট Ag প্লাস 2Ag, এটা কত বলা আছে বলো, 0.80 ভোল্ট, এটা বলা আছে। সর্বপ্রথম আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে কোশ্চেনে যে সেল বলা আছে সেটা খাতায় আবার লেখা। তাহলে এখানে দেখো mg2 প্লাস শর্ট ব্রিজ Ag প্লাস Ag, এটা অ্যাকোয়াস। দেখো আমাদের এটা মনে রাখতে হবে, এটাকে আমরা বলছি শর্ট ব্রিজ। তাহলে শর্ট ব্রিজের লেফট সাইডে কি থাকে বলো, অ্যানোড থাকে, আর রাইট সাইডে কি থাকে বলো, ক্যাথোড থাকে। তাহলে অ্যানোডে কি ঘটে, অ্যানোডে অক্সিডেশন ঘটে, ক্যাথোডে কি ঘটে বলো, রিডাকশন ঘটে। তাহলে এখানে আমরা লিখছি অ্যানোড রিঅ্যাকশন বা অ্যানোড বিক্রিয়া কি হবে বলো, mg অ্যারো mg2 প্লাস 2 ইলেকট্রন। আর একটা হচ্ছে বলো ক্যাথোড রিঅ্যাকশন, এটা কি হবে Ag প্লাস ইলেকট্রন থেকে এটা কি পাবো বলো, Ag পাবো। তাহলে এখানে কটা ইলেকট্রন ছিল অ্যানোডে, দুটো ইলেকট্রন, তাই জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই করব, এই দুটো যোগ করে দেব, mg প্লাস 2Ag প্লাস অ্যারো mg2 প্লাস Ag 2Ag। তাহলে কোষ বিক্রিয়াটা আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম। পরে কথা বলেছি দেখো যে গ্যালভানীয় কোষ যে হয়েছে তাতে কৃতকার্যের পরিমাণ গণনা করব। তাহলে আমরা থার্মোডাইনামিক্সের রিলেশন থেকে আমরা জানি, বা তাপগতিবিদ্যার সম্পর্ক থেকে জানি, আমরা তাপগতিবিদ্যার সম্পর্ক থেকে আমরা জানি যে W সমান -NF, এখানে লিখব কি বলো, ই নট সেল। ওকে, তাহলে আমাকে এই কোষে
প্রমাণ তড়িৎদ্বার বিভব কত সেটা গণনা করতে হবে। তাহলে প্রমাণ তড়িৎদ্বার বিভব গণনা করাটা খুবই ইজি। ই সেল ইজ ইকুয়াল কি লিখবো বলো, ই নট রাইট মাইনাস ই নট লেফট, অর্থাৎ সল্ভ ব্রিজের রাইট সাইডে যে ধরো অর্ধকোষটা বলা আছে তার প্রমাণ তড়িৎদ্বার বিভব মাইনাস লেফট সাইডে যে অর্ধকোষটা আছে তার প্রমাণ তড়িৎদ্বার বিভব। দেখো এখানে কি আছে mg2 প্লাস mg, এখানে mg প্লাস mg, এই নিয়ে কনফিউশন হবে না। কি এলিমেন্ট আছে রাইট সাইডে তার প্রমাণ তড়িৎদ্বার বিভব কত বলা আছে সেটা দেখবো। আবার লেফট সাইডে কোন এলিমেন্ট আছে আর তার প্রমাণ বিজারণ বিভবের মান কত বলা আছে সেটা দেখবো। তাহলে এখানে দেখছি রাইটে কি বলা ছিল বলো, এজি। তাহলে এখানে এজি আবার 2 দিয়ে ব্যালেন্স করেছি বলে কনফিউশন হবে না, শুধু ভ্যালুটা লিখবো। তাহলে 0.80 মাইনাস 2.36, এখানে কত পাচ্ছি বলো, রেজাল্ট দুটো অ্যাড করলে যা হবে। দুটো অ্যাড করে আমরা দেখতে পাচ্ছি যে এটা কত, যে 0.80 প্লাস 2.36 is equal to 3.16 ভোল্ট পেলাম। উক্ত কোষের প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান কত পেলাম, 2। তাহলে উক্ত তড়িৎ কোষের বা তড়িৎ কোষে সংঘটিত অর্ধকোষ বিক্রিয়ার বা ব্যালেন্স অর্ধকোষ বিক্রিয়ায় কটা ইলেকট্রন আছে বলো, 2। এখানে কটা ইলেকট্রন আছে বলো, 2। এটা আমরা কেটে দিয়েছিলাম, এটাই হবে n এর ভ্যালু। তাহলে n এর ভ্যালু কত হবে বলো, 2। f কত বলো, 96500। ই নট সেল কত পেয়েছি বলো, 3.16। এইটা করলে যা ক্যালকুলেশন করলে যা আসে তা হলো, এটা আসছে 69 মাইনাস 609,880 জুল, বা এটা আসছে লিখছি আমরা, এটা আমরা লিখছি দেখো কিন্তু কার্য সমান পাচ্ছি মাইনাস 609.88 কিলো জুল। লিখিত কার্যের পরিমাণ এটা আমরা পাচ্ছি। ওকে, পরের কোশ্চেনে আমরা চলে যাই। পরের কোশ্চেনটা আমরা লিখে নিয়ে আসছি। তোমরা সবাই বুঝতে পারছো তো? তাহলে পরের কোশ্চেনটা আমি লিখে নিয়ে আসছি। পরের কোশ্চেন এরকম ছিল, দেখো কপার ম্যাটের সংযুক্তি লেখো, কপার ম্যাট থেকে কপার নিষ্কাশনে সংঘটিত বিক্রিয়াগুলি লেখো। তাহলে কপার ম্যাটের সংযুক্তি বলছে দেখো কিউপ্রাস সালফাইড ও ফেরাস সালফাইডের গঠিত মিশ্রণকে ম্যাট বলে। এবার রাসায়নিক বিক্রিয়া কি হয়, যে FeS ফেরাস সালফাইড প্লাস অক্সিজেন, এখানে ফেরাস অক্সাইড ও সালফার ডাইঅক্সাইড হয়। ফেরাস অক্সাইডের সঙ্গে আম্লিক বিয়োজক SiO2 মিশিয়ে ধাতু মল তৈরি হয়, এটা আলাদা হয়ে যায়। এরপর বলছে দেখো কিউপ্রাস সালফাইড প্লাস অক্সিজেন থেকে কিউপ্রাস অক্সাইড ও SO2 তৈরি হয়। কিউপ্রাস অক্সাইড ও কিউপ্রাস সালফাইড এরা বিক্রিয়ার মাধ্যমে আমরা কপার পাই। এটা হচ্ছে শত বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা কপার নিষ্কাশন করি কপার ম্যাট থেকে। এটাই ছিল। পরের কোশ্চেনে আমরা চলে যাই। রাসায়নিক বিক্রিয়াটা লিখতে বলেছিল তাই আমরা লিখলাম এখানে। এক্সপ্রেশন যদি থাকে তাহলে 2018 বা 17তে সেম কোশ্চেন এসছে, ওখানে পুরো ইন ডিটেলসে আমি এক্সপ্লেন করেছি, সেটা তোমরা দেখো। পরের কোশ্চেন কিছু দেখো, কোন ধরনের আকরিকের গাড়িকরণে ফেনাভাসন পদ্ধতি প্রয়োগ করা হয়? কোন ধরনের আকরিকের গাড়িকরণে ফেনাভাসন পদ্ধতি অবলম্বন করা হয়? সালফাইড আকরিকের ক্ষেত্রে ফেনাভাসন পদ্ধতি অবলম্বন করা হয়। থার্মিক মিশ্রণ কি, এর একটি ব্যবহার লিখতে বলেছে। আমরা কোশ্চেনটা লিখে নিয়ে আসছি। পরের কোশ্চেন ছিল দেখো থার্মিক মিশ্রণ কি, এটির একটি ব্যবহার লেখো।
3 ভাগ Fe2O3 এবং 1 ভাগ অ্যালুমিনিয়ামের চূর্ণের মিশ্রণকে আমরা বলছি থার্মিক মিক্সচার। কি কাজে লাগে? থার্মিক পদ্ধতিতে উৎপন্ন গলিত আয়রনকে ধাতু জোড়া দেওয়ার কাজে, যেমন রেল লাইনের যে জোড়া দেওয়া হয় সেখানে, বা যন্ত্রের লোহার যন্ত্র যেগুলো হয় যন্ত্রের ফাটল জোড়া দেওয়ার কাজে থার্মিক মিশ্রণ ব্যবহার করা হয়। ওকে, আমরা পরের কোশ্চেনটা লিখে নিই, পরের কোশ্চেনটা চলে যাচ্ছি। পরের কোশ্চেনটা দিয়েছে দেখো, প্রদত্ত আয়নগুলির জলীয় দ্রবণ রঙিন হয় কারণ সহ লেখো। ভ্যানাডিয়াম 3+, কপার প্লাস, স্ক্যান্ডিয়াম 3+, Fe 3+। এই কোশ্চেনটা আমরা আগে আলোচনা করি। দেখো এই কোশ্চেনটা আলোচনা করতে গেলে তাহলে প্রত্যেকটার তোমার কি করতে হবে, ইলেকট্রন বিন্যাস তোমাকে দেখাতে হবে। তাহলে ভ্যানাডিয়াম আমরা কত জানি বলো, 23। তাহলে আর্গন 18, 3d4s2, 3d3। তাহলে ভ্যানাডিয়াম 3+ হলে এটা কত আসছে বলো, আর্গন 18, 3d2। ওকে, তাহলে এখানে d ইলেকট্রন উপস্থিত, এটা আমরা লিখবো dd ট্রানজিশন হওয়া এখানে সম্ভব। এটা কি হবে বলো, রঙিন হবে। পরেরটা বলছে কপার আমরা জানি 29, তাহলে আর্গন 18, 3d4s1, 3d10, কপার প্লাস, আর্গন 18, 3d10। ডি কক্ষটা সম্পূর্ণ ভর্তি, তাই জন্য এখানে ডিডি ট্রানজিশন হওয়া এখানে সম্ভব নয়, তাই জন্য এটা কি হবে বলো, রঙিন নয়। জলীয় দ্রবণ এটা কি হবে, রঙিন নয় হবে, রঙিন হবে না। ঠিক আছে, পরের কোশ্চেনটা আমরা দেখে নিচ্ছি যে স্ক্যান্ডিয়াম কত বলছে বলো, Sc21, আর্গন 18, 3d এখানে 4s2, 3d1, স্ক্যান্ডিয়াম 3+, আর্গন 18, এটা হয়ে যাচ্ছে। তাহলে এখানে পুরোপুরি কি হচ্ছে বলো, ডি এর ইলেকট্রন আর এস এর ইলেকট্রন চলে যাচ্ছে, তাহলে এখানে ডি ইলেকট্রন থাকছে না, তাহলে এটা আমরা লিখবো ডিডি ট্রানজিশন সম্ভব নয়, এটা রঙিন নয় লিখবো। ওকে, পরের কোশ্চেন বলছে দেখো Fe কত বলছে বলো, 26। তাহলে Fe 26 আমরা লিখছি আর্গন 18, 3d4s2, 3d6, Fe 3+, তাহলে আর্গন 18, 3d5। ডি কক্ষে ইলেকট্রন উপস্থিত, বিজোড় ইলেকট্রন উপস্থিত, এটা কি হবে বলো, রঙিন হবে। তাহলে আমরা রঙিন হবে। তাহলে জলীয় দ্রবণে কোনটা কোনটা রঙিন হলো, ভ্যানাডিয়াম 3+ আর Fe 3+, এই দুটো রঙিন হলো। ঠিক আছে, পরের কোশ্চেন দিয়েছে দেখো, পরের কোশ্চেন এখানে আছে যে প্রদত্ত কোন অক্সাইডগুলি উভয়ধর্মী, Mn2O, CrO3, Cr2O3 ও B2O5। দেখো এখানে Mn2O7, তাহলে এখানে Mn এর জারণ সংখ্যা কত, আমরা লিখছি এখানে -2 × 7 = 0, x পাচ্ছি 7। এখানে ম্যাঙ্গানিজের সর্বোচ্চ জারণ অবস্থা, এটা কি হবে বলো, আম্লিক অক্সাইড হবে, আম্লিক অক্সাইড। কয়টা বলেছে দেখো, Cr O3, এখানে যদি দেখি তাহলে x -2 × 3 = 0, x 6 আসছে, এটাও কি হবে বলো, আম্লিক অক্সাইড হবে, অক্সাইড হবে। কয়টা বলছে দেখো, Cr2O3, এখানে আসছে 2x,
প্লাস মাইনাস 2 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু 3 আসছে। এটা হচ্ছে উভয়ধর্মী অক্সাইড। এটা কি হবে বলো, উভয়ধর্মী হবে। আর একটা কি দিয়েছে এখানে, আরেকটা দেখো দিয়েছে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড V2O5। তাহলে এখানে বলতে দেখো V2O5, তাহলে এখানে আমরা লিখছি x 2x minus 2 into 5 is equal to 0, x is equal to 5 পাচ্ছি। তাহলে এই যৌগে V2O5 কি হবে বলো, উভধর্মী হবে, উভধর্মী অক্সাইড হবে। তাহলে এই দুটো অক্সাইড কি হলো, উভধর্মী অক্সাইড হলো। পরের কোশ্চেন দেখো, বেশিরভাগ কপার প্লাস যৌগীয় দ্রবণে অস্থায়ী কেন? বেশিরভাগ কপার প্লাস যৌগ জলীয় দ্রবণে অস্থায়ী কেন? বুঝে দেখো, আমরা যদি লক্ষ্য করি কপারের ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করি, কপার 29, তাহলে আর্গন 18, 3d10, 4s1। কপার প্লাস যদি লক্ষ্য করি তাহলে আর্গন 18, 3d10। আবার কপার 2 প্লাস যদি লক্ষ্য করি তাহলে আর্গন 18, 3d9। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কপার প্লাসটা যদি আমরা দেখি তাহলে তার ডি কক্ষটা সম্পূর্ণ কি হচ্ছে ভর্তি, সেটা তাহলে সুস্থিত। তবুও সেটা ইলেকট্রন বর্জন করে Cu2 প্লাসে পরিণত হয়, কারণ বলছে কপার 2 প্লাসে হাইড্রেশন এনথালপি এনথালপির মান খুব বেশি, তাই কপার প্লাস সহজেই ইলেকট্রন বর্জন করে কপার 2 প্লাসে পরিণত হয়। ঠিক আছে, তাহলে আমরা এই ক্লাসের মাধ্যমে আমরা 3 নম্বরের যে কোশ্চেনগুলো ফিজিক্যাল অ্যান্ড ইনঅর্গানিকের যে কোশ্চেনগুলো সেগুলো আমরা ডিসকাস করব। আর একটা লাস্ট পার্ট এমসিকিউ ও 1 নম্বর এবং 2 নম্বরের কোশ্চেনগুলো পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। তো 2009 এর 5 নম্বরের কোশ্চেন এবং 2019 এর 5 নম্বরের কোশ্চেন, 3 নম্বরের কোশ্চেন সবগুলোই আলোচনা করা হলো। ঠিক আছে, আর